নমস্কার। আজ আমার হাতে যে অর্কিডটা রয়েছে এটা হচ্ছে ফেলোনপসিস অর্কিড। আমার আশেপাশে যে গাছগুলো দেখছেন সবই ফেলোনপসিস অর্কিড। এখন নভেম্বর মাসের মাঝামাঝি সপ্তাহ চলছে, বাতাসের টেম্পারেচার হালকা ডাউনের দিকে। এই সময় ফেলোনপসিস অর্কিডের কিন্তু একটা বিশেষ মুহূর্ত। বাতাসের টেম্পারেচার যখন দিন আর রাতের টেম্পারেচারের মধ্যে 10 ডিগ্রি সেন্টিগ্রেডের ব্যবধান চলে আসে, তখন ফেলোনপসিস অর্কিডের স্পাইকিং ইনডিউস হয়। এই সময় ফেলোনপসিস অর্কিডের জন্য স্পেশাল কিছু কেয়ার টিপস যদি আমরা অবলম্বন করি, তাহলে এই গাছ থেকে একাধিক ফুল পাওয়া যাবে এবং অনেক দীর্ঘ স্পাইক এবং সুগঠিত ফুল পাওয়া যাবে, যা থাকবে অনেক দিন। কারণ ফ্লাওয়ার স্পাইক আসার পর কিন্তু আমাদের সেভাবে ফার্টিলাইজার স্প্রে বা যে কোনো ধরনের খাবার থেকে আমাদেরকে সবসময় দূরে থাকতে হবে, কারণ সেক্ষেত্রে বার্ড ফলিংয়ের একটা সম্ভাবনা থাকে, অর্থাৎ পড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। সেই সম্ভাবনা থেকে বাঁচাতে এবং গাছকে ঠিক রাখতে এই সময়ের স্পেশাল কেয়ারের জন্য আজকের ফুল ভিডিওটা আপনারা দেখুন। ফেলোনপসিস অর্কিডের বিশেষ বিশেষ যত্ন এবং কিভাবে একাধিক ফুল পাওয়া যায় এবং এরকম সুন্দর ফেলোনপসিস অর্কিড কিভাবে তৈরি করা যায়, এবং দেখুন সম্পূর্ণভাবে কাঠে মাউন্ট করা গাছ এবং কতটা হেলদি। এবং এই গাছ থেকে আমরা অন্তত 2 থেকে 3টি স্পাইক পাবো আশা করছি। পরবর্তীতে আপডেটেড ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে কিভাবে এই গাছের ট্রিটমেন্ট করলাম এবং এর থেকে কি ধরনের ফুল পাওয়া গেল এবং ফুলের লংজিভিটি কতদিন থাকছে। বন্ধুরা দেখুন, এটা একটা ফুললি মাউন্টেড ফেলোনপসিস অর্কিডের শেড এবং এটাতে কাঠে মাউন্ট করা রয়েছে একটি ফেলোনপসিস অর্কিড এবং তার পাশ থেকে আরেকটি হয়েছে। এখন আমাদের যে বিশেষ কাজটা এই সময় করতে হবে, দেখুন বন্ধুরা, এই গাছটিতে অলরেডি 3টে বার্ড ছিল, একটা হয়তো গত বছরের এবং তারপরে আরও 2টো বার্ড হয়েছিল। তার এন্ড স্পাইকগুলো এখানে দেখা যাচ্ছে। এই বছর আবার যেহেতু বার্ড আসবে, সেহেতু বার্ড আসার জায়গাগুলোকে আমাদেরকে একটুখানি কেয়ারফুলি পরিষ্কার করে দিতে হবে এবং সেই জায়গাগুলো ঠিক আছে কিনা আমাদেরকে একটু দেখে নিতে হবে। সাধারণত এই রকম পর্বমধ্য থেকে ধরুন এইখান থেকে বা এইখান থেকে বার্ডস আসে। অনেক ক্ষেত্রে দেখা যায় পুরনো গাছের ক্ষেত্রে এর নিচ থেকেও বার্ডস আসছে, বা যদি ধরি এই গাছটা থেকে বার্ডস যদি আসে তাহলে এরকম পজিশন থেকেও বার্ড আসবে। আরও কয়েকটা গাছ যদি আমরা দেখাই, দেখুন বন্ধুরা, এখানে 1, 2, 3, 4টে, এই যে 4টে পাতা রয়েছে। ফেলোনপসিস অর্কিডে যত বেশি পাতা থাকবে সেই গাছ কিন্তু বুঝতে হবে তত ম্যাচিওর এবং সুগঠিত গাছ। এই গাছের প্রত্যেকটা পাতার পর্বমধ্য থেকে কিন্তু নতুন স্পাইক আসার সম্ভাবনা থাকে। ধরুন এইটা থেকেও আসতে পারে, এইটা থেকেও আসতে পারে, এটা থেকেও আসতে পারে। প্রথম 2 বা 3টে পাতা ছেড়ে এটার 3টে পাতা থেকেই কিন্তু স্পাইক আসতে পারে। ইভেনের পেছন থেকেও 1, 2টো স্পাইক আসতে পারে যদি সঠিক পরিবেশ এবং নিউট্রিয়েন্টস একে দেয়া যায়। এবার আমাদের বক্তব্য হলো, এখন যে পরিস্থিতিটা রয়েছে এই পরিস্থিতিতে এই গাছের আমরা কি ম্যানেজমেন্ট করব। দেখুন, বাতাসের টেম্পারেচার ডাউনের সঙ্গে সঙ্গে কিন্তু আর্দ্রতা কমতে থাকে। সেজন্য আর্দ্রতা কমার সঙ্গে সঙ্গে দেখুন গাছের পাতা কিন্তু একটু নরম হয়ে যায়। এই সময় আমাদেরকে খেয়াল রাখতে হবে, গাছ কিন্তু মোটামুটি হাইড্রেট রাখতে হবে, কিন্তু পাতার ওপর বেশি জল দেয়া যাবে না। পাতাটাকে আমাদেরকে পরিষ্কার করে নিতে হবে। কিভাবে পরিষ্কার করব আমি দেখাবো এবং তারপর ফ্লাওয়ারিং ইনডিউস করার জন্য আমরা পরবর্তী ধাপে আলোচনা করব। ফেলোনপসিস অর্কিড নিয়ে সম্পূর্ণভাবে যদি জানতে চান তো পুরো ভিডিওটা কোনো রকম স্কিপ না করে দেখতে হবে। বন্ধুরা দেখুন, এই কাপে মোটামুটি 1 কাপ জল নিয়ে নিলাম। এর মধ্যে নিলাম হাইড্রোজেন পারঅক্সাইড। হাইড্রোজেন পারঅক্সাইড 6% রয়েছে এখানে সলিউশন। এর আমি মোটামুটি 5 ml নিয়ে নেব। একটু বেশিও যদি নেওয়া হয় তাহলেও কোনো সমস্যা হয় না। এবার এটাকে আমাদেরকে ভালো করে একটু নাড়িয়ে নিতে হবে। এরপর আমরা এরকম তুলো নিয়ে নেব, বা কটন বল থাকলেও আমরা নিতে পারি। এরপর আমাদেরকে গাছটাকে সম্পূর্ণভাবে একটু জীবাণুমুক্ত করে নিতে হবে। দেখুন গাছের পাতাতে একটু স্পট হয়ে আছে, এগুলোকে যদি আমরা পারি তো ভালো করে মুছে দেব এবং এখন থেকে পাতার উপর খুব বেশি জল স্প্রে করব না। যেহেতু শীত পড়তে শুরু করেছে, পাতার এই কোনাগুলোতে যদি জল জমে থাকে বেশিক্ষণ, বিশেষ করে এই নরম গ্রোথ আলা জায়গায় যদি জল জমে থাকে কয়েক ঘন্টা, তাহলে কিন্তু গাছটা পচে যাবে। সেজন্যে আমাদেরকে পাতাটাকে ভালো করে এই সিজনের জন্য একদম সুন্দর করে পরিষ্কার করে নিতে হবে হাইড্রোজেন পারঅক্সাইড দিয়ে। এবং যেটা আমি আগেই বলছিলাম যে আমাদেরকে এই জায়গাগুলো, দেখুন এই জায়গাগুলো, বিশেষ করে এই জায়গাগুলো, পাতার এই কোণাগুলোকে আমাদেরকে একদম ভালো করে পরিষ্কার করে দিতে হবে। কারণ এই জায়গাগুলোয় যদি কোনো রকম
নোংরা জমে থাকে তাহলে পরবর্তীতে আমরা যে ট্রিটমেন্ট করব বা যে সমস্ত স্প্রে করব সেগুলো জমে থেকে এই জায়গাটা পচন ঘটিয়ে দেওয়ার একটা বিরাট সম্ভাবনা থাকে। ফেলোনপসিস অর্কিড প্রকৃতপক্ষে একটা খুব টাফ অর্কিড, কিন্তু সঠিকভাবে যদি আমরা করতে পারি তাহলে কিন্তু এই অর্কিড সবাই করতে পারে। কয়েকটা সাধারণ ম্যানেজমেন্ট এর জন্য প্রয়োজন, এর জন্য কিন্তু প্রচুর পরিমাণে খাটনিরও কোনো প্রয়োজন হয় না এবং খুব অল্প সারও এতে লাগে। নামমাত্র কিছু ফার্টিলাইজার এবং কিছু ইনসেকটিসাইডের প্রয়োজন হয়, বিশেষ করে মাইটস নাশক। এই শীতকালের দিকে কিন্তু ফেলোনপসিস অর্কিডে মাইটসের খুব প্রবণতা থাকে, যার জন্যে অনেক সময় দেখা যায় হঠাৎ করে কোনো একটা পাতা দুর্বল হয়ে যায় এবং দেখা যায় পরবর্তীতে গাছ দুর্বল হয়ে মারা যাওয়ার সম্ভাবনা থাকে। যে বিষয়টা সেটা হচ্ছে এই স্পাইকিংয়ের পজিশানগুলোকে আমরা এরকম সুন্দর করে পরিষ্কার করে দেব এবং প্রয়োজন হলে এরকম ডেট যে পাতার এন্ডগুলো রয়েছে সেগুলোকে এইভাবে আমরা পরিষ্কার করে দেব। দেখুন বন্ধুরা, একদম সুন্দর করে পরিষ্কার করে দিচ্ছি। আমাদের অর্কিডের এই রুট সিস্টেমটা থাকবে একদম নিট অ্যান্ড ক্লিন। দেখুন, এটা কাঠে মাউন্ট করা, সঙ্গে রয়েছে কিছুটা মস এবং পিওর কাঠ। কোনো নারকোলের ছোবড়া বা কোনো রকম কয়লা কিছুই ব্যবহার করা হয়নি, এটা সম্পূর্ণভাবে কাঠে মাউন্ট করা। তবে যে অর্কিডগুলো আমরা বিভিন্ন মিডিয়ায় মাউন্ট করি সেক্ষেত্রেও এই একই প্রসেস আমরা ফলো করব। তবে আমি স্পেশালি প্রেফার করি কাঠে মাউন্ট করা ফেলোনপসিস অর্কিড। এরপরে আর যেটা খুবই ইম্পর্টেন্ট সেটা হচ্ছে শীতকালে কিছু কিছু ইনফেস্টেশন হয়, বিশেষ করে মাইটস, রেড মাইটস এবং তার সাথে সাথে মাকড়সা। সাধারণ যে মাকড়সা তারও ইনফেস্টেশন খুব মারাত্মক হয়। এরা কি করে, ফেলোনপসিস অর্কিড যেহেতু একটা রসালো গাছ, এই গাছের পাতা দেখবেন যখন সুন্দর জল থাকে এর পাতা দেখবেন খুব সুন্দর গ্লসি, চকচকে এবং মোটা থাকে। যদি সামান্য চাপ দিই তাহলে কিন্তু এটা ভেঙে যাবে, কারণ এর মধ্যে থাকে প্রচুর জল। এইবার ওরা কি করে, এই গাছের এই কচি ডগা বা কচি যে পাতাগুলো থাকে এর মধ্যে বাসা করে এবং এর থেকে রস শোষণ করে খায় এবং এর শিরাবিন্যাসকে ছিদ্র করে দেয়। এর যে পাতার মধ্যে যে শিরাবিন্যাস আছে সেটাকে ছিদ্র করে দেয়। এই ছিদ্র করে দিলে সেই জায়গায় আর জল সেই ভালোভাবে প্রবাহিত হতে পারে না এবং পাতাগুলো দেখা যায় নরম হয়ে যায় এবং গাছ আর সতেজ এবং স্বচ্ছ চকচকে এবং তার যে গ্লসিনেস সেই জিনিসটা কিন্তু হারিয়ে যায় এবং ধীরে ধীরে ডাল হয়ে গিয়ে কিন্তু গাছ দুর্বল হয়ে গিয়ে শেষে মৃত্যুর দিকে চলে যায়। সেজন্য প্রধান যে জিনিসটা আমাদেরকে শীতের গাছ করার জন্য প্রয়োজন হবে সেটা হচ্ছে মাইটস কন্ট্রোল করা। যে কোনো ধরনের অ্যান্টি মাইটস ইনসেকটিসাইড আমাদেরকে ব্যবহার করতে হবে ফেলোনপসিস অর্কিড করতে গেলে। প্রধানত যে কোনো শীতের ফসলেই এটা লাগে, তবে ফেলোনপসিস অর্কিডের ক্ষেত্রে মাইটস ইনফেস্টেশন খুবই ইম্পর্টেন্ট। করব ইনসেকটিসাইডের মধ্যে প্রধান যে বিষয়গুলো বা যে ইনসেকটিসাইডগুলো আমি ব্যবহার করি বা প্রেফার করি সেটা হচ্ছে কাকা, সুপার সোনাটা এবং তার সাথে সাথে ওবেরন। কাকা এবং সুপার সোনাটা দুটোই মাইট ইনফেস্টেশনে দারুণভাবে কাজ করে এবং এরা কিন্তু অর্গ্যানিক। এবং এটা যদি আমরা কাকা ইউজ করি লিটারে 1 ml পার লিটার উইকলি একদিন, যদি ওবেরন ইউজ করি তাহলে 1 ml পার লিটার। এই সুপার সোনাটা, কাকা এবং ওবেরন এই তিনটি ইনসেকটিসাইড কিন্তু মাইটস কন্ট্রোল করার জন্য ব্যাপকভাবে কাজ করে। এবং আমি বলবো যে কোনো একটি একটি উপাদানই আপনারা ব্যবহার করবেন না, অল্টারনেটিভ ওয়েতে ব্যবহার করতে হবে। যদি আমরা একই জিনিস বারংবার মাসের পর মাস ইউজ করি তাহলে সেই ইনসেক্টের ওপর তার একটা রেজিস্ট্যান্স পাওয়ার তৈরি হয়ে যায়, যখন সেটা আর কাজ করে না তখন সেটা যতবারই দিই তারপরে একটা সময় পর আর সেটা কাজ করবে না। সেজন্য যদি আমরা প্রথমে কাকা দিয়ে শুরু করি তাহলে একবার বা দুবার ইউজ করার পর একবার আমরা সুপার সোনাটা দেব। সুপার সোনাটাও যদি 1-2বার ইউজ করি তারপরে আবার কাকা দিতে পারি এবং তারপরে মাসে অ্যাটলিস্ট একবার আমরা যদি ওবেরন ইউজ করি, সেটা অনেক হাই ডেফিনেশন একটা মাইটস কন্ট্রোলের কাজ করে, তাহলে গাছ আরও বেশি সুন্দর হয়ে ওঠে। মাইটস কন্ট্রোলের জন্য এই তিনটি যে ইনসেকটিসাইডের কথা বললাম এদের মধ্যে ওবেরন সবথেকে দামি ইনসেকটিসাইড, সেজন্য মাসে একবার ব্যবহার করলেও কিন্তু হয়ে যায় এবং এটা লাগেও অনেক কম, মাত্র 1 ml পার লিটার। এর পরের যে বিষয়টা বলবো সেটা হচ্ছে ফ্লাওয়ারিংটাকে আরও সুগঠিত এবং বেশি ফুল পাওয়ার জন্যে আমাদেরকে এই সময় কি করতে হবে। প্রথমেই বলি, ফেলোনপসিস অর্কিড কিন্তু খুব লো ফিডার একটা অর্কিড, তাকে খুব বেশি খাবার দেওয়ার কোনো প্রয়োজন হয় না। কিন্তু এই সময় ফ্লাওয়ারিং ইনডিউস করার জন্য অবশ্যই আমাদেরকে কিছু করতে হবে। যদি কিছু না করি তাহলেও ফুল আসবে, তাহলে দেখা যাচ্ছে একটা স্পাইক আসলো এবং তাতে 4-5টা ফুল আসলো। কিন্তু যদি আমরা সঠিক
ভাবে সঠিক ব্যালেন্স যেটা চাই ফুল আসার জন্যে সেইটা দিই, তাহলে একটা লং স্পাইক আসবে হয়তো, এবং তাতে একাধিক 15-20টা পর্যন্ত ফুল আসতে পারে গাছের বয়স অনুযায়ী, বা অনেক সময় দেখা যায় 2-3টে স্পাইক আসে। এই সময় সাধারণত যে সাধারণ এনপিকেগুলো আমরা ইউজ করি, ব্যালেন্স এনপিকে, সেটা আমরা ইউজ করব না। এই সময় ফ্লাওয়ারিং ইনডিউস করার জন্য এমন এনপিকে ইউজ করব যাতে ফসফরাস এবং পটাশিয়ামের পরিমাণ বেশি থাকে। সেজন্য আমরা এনপিকে 0-52-34 ইউজ করতে পারি। এটা লিটারে 1 থেকে 2 গ্রাম পার লিটার ইউজ করতে পারি। আমরা যদি সঠিকভাবে অর্কিড করতে না জানি বা ভয় পাই, যারা প্রথম করছি, তারা খুব বেশি ফার্টিলাইজার করতে কিন্তু যাবেন না। তারা 2 গ্রামের নিচে রাখুন, কিন্তু কখনোই 2 গ্রামের উপরে দেবেন না। গাছের ম্যাচিউরিটি এবং গাছের স্টেবিলিটির ওপর ডিপেন্ড করে ফার্টিলাইজার সে কতটা নিতে পারবে। গাছ যদি দুর্বল এবং ছোট হয়, তাহলে 1 থেকে 1.5 গ্রামের নিচে ওপরে আপনারা কখনোই 0-52-34 ইউজ করবেন না। এটা সপ্তাহে একদিন 1 লিটার জলে 1 গ্রাম ইউজ করবেন। যদি দেখা যায় যে 0-52-34 আপনাদের কাছে নেই, তাহলে নর্মালি 0-0-50 ব্যবহার করতে পারেন। ওটাও সেম রেশিওতে বা সেম ওয়েটে, অর্থাৎ 1 থেকে 2 গ্রাম পার লিটারে ব্যবহার করব। এটা গেল এনপিকে দিয়ে আমরা কেমিক্যাল ফার্টিলাইজার দিয়ে গাছে ফুল আনার একটা কৌশল। এছাড়াও আমি অর্গানিক্যালি আরও একটা উপায় আপনাদেরকে বলবো, যেটা আমি নিজেও করে দেখেছি, বেশ হেল্পফুল। এটার জন্যে আমি নিচে চলে যাব আমার রান্নাঘরে, এবং সেখানে গিয়ে একটা বিশেষ প্রসেস আপনাদের দেখাবো, একটা বিশেষ ফার্মেন্টেশন প্রসেস, যেটা করে আমি গত বছরও কিন্তু দারুণ উপকার করে পেয়েছি, এবং সেটা আপনাদের সঙ্গে আজকের এই ভিডিওতে শেয়ার করব। এর জন্যে আমি নিয়ে নেব আলুর খোসা, ভালো করে ধুয়ে নিয়ে 4-5টা আলুর খোসা ছাড়িয়ে নেব, এবং দুটো মোটা মোটা রসুনের কোয়া, বা মাঝারি সাইজ হলে 2 থেকে 3টে বা সর্বাধিক 4টে রসুনের কোয়া এরকম ছোট ছোট স্লাইস করে নেব। এরপর একটা প্যানে জল বসিয়ে বেশ গরম করে নেব, ফুটন্ত জলের ঠিক আগের পজিশানে যখন আসবে মোটামুটি এরকম। তারপর এই কেটে রাখা বা আলুর খোসা ছাড়িয়ে রাখা সেই খোসাগুলো এবং রসুনগুলো এর মধ্যে দিয়ে দেব। দিয়ে এটাকে ঢেকে অন্তত 10 থেকে 15 ঘন্টা এটাকে রেখে দেব, ফার্মেন্ট হবে এবং এর থেকে নিউট্রিয়েন্টস বেরোবে। আলুর খোসা এবং রসুনে ন্যাচারাল পটাশ, ফসফরাস এবং ম্যাগনেসিয়াম থাকে, যা গাছের সার্বিক হেলথ এবং তার সঙ্গে সঙ্গে ফুল আনতেও কিন্তু সহযোগিতা করে। তাছাড়া রসুনে কিন্তু অনেকটাই, এছাড়াও রসুনে আরও কিছু প্রপার্টিস থাকে যা কীট পতঙ্গকেও দূরে রাখতে সহযোগিতা করে। বন্ধুরা, এইভাবে ছেঁকে নেব, এবং ছেঁকে নিয়ে আমি মোটামুটি আমার ফেলোনপসিসের জন্য মোটামুটি 2 লিটার জল লাগে, সেই 2 লিটারের জন্য আমি এই প্রিপারেশনটা বানিয়েছি, এবং যেটুকুই হয় না কেন তার মধ্যে আমি জল মিশিয়ে 2 লিটার করে নিয়েছি। তারপর পরের দিন সকাল 8টা থেকে 9টার মধ্যে কিন্তু এই স্প্রেটা আমাদের করে দিতে হবে ফেলোনপসিস অর্কিডের শিকড়, পাতা এবং সর্বত্র। খুব সুন্দর করে আমাদেরকে স্প্রে করতে হবে, এবং এই স্প্রেটা আমরা উইকলি করব, যতদিন না দেখব যে ছোট ছোট স্পাইক চলে আসছে। মোটামুটি এরকম করতে করতে 2 থেকে 3 বার করলেই কিন্তু স্পাইক আমরা দেখতে পাবো। বন্ধুরা, এইভাবে যদি আপনারা করেন, কোনো রকম ইনঅর্গানিক ফার্টিলাইজার ছাড়াও কিন্তু ফেলোনপসিস অর্কিড থেকে দারুণ সুন্দর ফুল পাওয়া যায়। বন্ধুরা, আশা করি ভিডিওটা অনেকটাই হেল্পফুল হবে। যদি আপনারা এটা না করে থাকেন, করে দেখতেই পারেন। বন্ধুরা, আপনাদের অর্কিডের আপডেটের অপেক্ষায় রইলাম, এবং আশা করি আপনাদের অর্কিডেও, বিশেষ করে ফেলোনপসিসেও কিন্তু আগামী সিজনে প্রচুর ফুল আসবে এই টেকনিক ফলো করে। আজকের ভিডিওটা এ পর্যন্তই। সকলকে অসংখ্য ধন্যবাদ এবং নমস্কার।